হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। আমরা আজকে ডাব্লিউপিকেপি অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলি, দেখো তোমরা যদি রেলওয়ে পরীক্ষা দিয়ে থাকো বা রেলওয়ে পরীক্ষার কোশ্চেন পেপার দেখো, তো সেখানে অঙ্কের একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ঠিক একইভাবে তোমরা যদি ডাব্লিউপিকেপির বিভিন্ন পরীক্ষা ফলো করো, তাহলে দেখবে এখানেও কিন্তু একটা অঙ্কের নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। রেলওয়ের যে অঙ্ক আর ডাব্লিউপি যে অঙ্ক, সে সেম প্যাটার্ন কিন্তু তা নয়। ঠিক একইভাবে তুমি যদি প্রাইমারি টেট বা সি টেট দিয়ে থাকো, দেখবে সেখানে অঙ্কের ধরন একটু আলাদা হয়ে থাকে। মানে আমার বলার বক্তব্য এটাই যে প্রত্যেকটি পরীক্ষা, তার যে অঙ্ক, তার একটা স্ট্যান্ডার্ড রয়েছে। তুমি সিটেট পিটেট লেভেলের অঙ্ক এখানে করলে ডাব্লিউবি তোমার কাজে লাগবে না। আবার ডাব্লিউবিপিকেপির অঙ্ক যদি তুমি পিটেট বা সিটেট দেবো ভাবো, তাহলে কিন্তু অনেকাংশেই কাজে লাগবে না। তোমার শেখা হবে, জানা হবে, অনেক উত্তরও পারবে, কিন্তু পুরোটা তুমি কভার করবে না। ঠিক একইভাবে রেলওয়ের যে পরীক্ষা হয়, রেলওয়ের যে অঙ্কগুলো হয়ে থাকে, সেগুলোই যদি শুধুমাত্র করে ডাব্লিউপিকেপিতে আসো, দেখবে তুমি অনেক প্রশ্নের উত্তর করতে পারছো না। কারণ প্রত্যেকটি পরীক্ষার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড মোতাবেকই কিন্তু অঙ্ক দিয়ে থাকে, যেগুলো আমরা বারবার ফলো করে আসছি। তো এখানে যেহেতু আমি ডাব্লিউপিকেপি অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, এখানে যদি তুমি ভেবে থাকো যে রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক বা যে কোনো পরীক্ষায় হোক না কেন, সেটা কভার হবে তা নয় কিন্তু, বা সেই স্ট্যান্ডার্ড মেনটেন করবে তা নয় কিন্তু। ব্যাংকিং বলো, আইবি বলো বা আদার্স পরীক্ষা বলো, সবকিছুর একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তো তুমি যদি ডাব্লিউপিকেপি স্ট্যান্ডার্ডের হয়ে থাকো, তাহলে তোমার উচিত ডাব্লিউপিকেপি স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করা, যাতে করে তুমি অঙ্ক করে আসতে পারো পরীক্ষাতে। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি যেহেতু ডাব্লিউপিকেপি এখানে করাচ্ছি, তো এখানে এই স্ট্যান্ডার্ডের অঙ্ক পাবে। এখানে একদম অ্যাডভান্স লেভেল শর্টকাট, তোমাকে জটিল অঙ্ক, এ সমস্ত কিছু ডাব্লিউপিকেপিতে আসে না। তো সে অঙ্ক এখানে শেখানোরও কোনো মানে হয় না, তাই না? তো চলো দেখি আজকে কি কি অঙ্ক রয়েছে। মোট 20টি অঙ্ক রয়েছে। আর 20টি অঙ্ক কিভাবে আমরা সমাধান করছি একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন। একটি বাথটবে একটি ঠান্ডা জলের পাইপ ও একটি গরম জলের পাইপ দ্বারা যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। এক ব্যক্তি দুটি নল খুলে দিয়ে বাথরুমের বাইরে বেরোলো। যখন বাথটব পূর্ণ হবে তখন সে প্রবেশ করলো। সে দেখলো নির্গম নল খোলা আছে। সেটিকে বন্ধ করলো এবং আরো 4 মিনিট পর বাথটব বন্ধ হলো, সম্পূর্ণ হলো। নির্গম নলটি কতক্ষণে বাথটবটি খালি করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মন দিয়ে বোঝো। প্রথম একটা স্ট্যান্ডার্ড তোমাকে করতে হবে যে এই দুজন মিলে কতক্ষণে ভর্তি করবে। একটা নল আছে যে 10 মিনিটে পূর্ণ করে, আর একটা নল আছে যে 15 মিনিটে পূর্ণ করে। তাহলে এই দুটি নল মিলে টোটাল কত মিনিটে পূর্ণ করবে? এর ফর্মুলা তো আমরা জানি, উপরে গুণ নিচে যোগ। 10 আর 15 উপরে গুণ হবে, আর 10 আর 15 মানে 25 হবে নিচে যোগ। তাহলে উপরে হচ্ছে 150, 6 মিনিটে। 6 মিনিটে পূর্ণ হওয়ার কথা, মানে যখন তা পূর্ণ হবে তখন সে বাথরুমে প্রবেশ করলো, মানে 6 মিনিটে প্রবেশ করেছে। এবার সে দেখছে কি না, একটা নল আছে যেটা জল বের করে দেয়, নির্গম নল, সেটা খোলা আছে। এরপর সেটা বন্ধ করলো। এবার তারপরে আরো 4 মিনিটে বাথটবটি পূর্ণ হলো। তার মানে এই যে এ আর বি নল, এটা প্রথমে 6 মিনিট চলবে, কিন্তু এতে পূর্ণ হবে না। আরো 4 মিনিট কিন্তু চলেছে, আরো 4 মিনিট চলেছে। তাহলে এ আর বি নল টোটাল কত মিনিট চলেছে? 10 মিনিট, তাই না? 6 নল প্রথমেই চলেছিল, আর পরে আবার 4 মিনিট চললো, তার মানে 10 মিনিট চলেছে। ঠিক আছে? এবার অঙ্কটাকে এভাবে নিয়ে এসো। এ করতে পারে 10 মিনিটে, আর বি পূর্ণ করতে পারে 15 মিনিটে। লসাগু পদ্ধতিতে করব। এর লসাগু হচ্ছে 30। 30 মিনিটে 30 হচ্ছে টোটাল জল ধরে নাও। এবার এ 10 মিনিটে 30 মানে 1 মিনিটে 3 করে, আর বি 15 মিনিটে 30 তার মানে 1 মিনিটে 2 করে। দুজনে মিলে 1 মিনিটে করে 5। 1 মিনিটে যদি 5 করে তাহলে তো 10 মিনিট চলেছে। প্রথমে 6 মিনিট, আবার পরে 4 মিনিট, 10 মিনিট। তো 10 মিনিটে কত চলবে? 10 মিনিটে করবে টোটাল পূর্ণ করবে 50। টোটাল পূর্ণ করবে 50, তবেই বাথটবটি পূর্ণ হবে। কিন্তু বাথটবটি তো 30এই পূর্ণ হয়ে যায়, তাহলে 50 পূর্ণ হলো কেন? কারণ কারণ নির্গম নলটি বের করেছে। এবার যেটা বের করেছে সেটাও তো পূর্ণ করতে হবে। তাহলে নির্গম নলটি কত বের করেছে? টোটাল 50 যদি ভর্তি হয়, এর মধ্যে 30 ভর্তি হলেই হয়ে যেত। তার মানে বাকি 20টা কিন্তু নির্গম নল বের করেছে। 20 বের করেছে। কত মিনিটে বের করেছে এইটা তোমাকে ভাবতে হবে। কত মিনিটে? 6 মিনিটে, কারণ 6 মিনিট পর তো বন্ধ করা হয়েছিল, তাই না? 6 মিনিট পরে নলটি বন্ধ করা হয়েছে। তাহলে নির্গম নলটি, যে নলটি দিয়ে বের হচ্ছিল, সেটা মাত্র 6 মিনিট চলেছে, তাই না? তো 6 মিনিটে 20 খালি করতে সময় লাগে 6 মিনিট। তাহলে 1 খালি করতে 6/20,
তাহলে 30 খালি করতে, কারণ 30 টোটাল, 30 খালি করতে কত লাগবে, 30 দিয়ে গুণ, বাস কাটাকাটি করলেই তুমি অ্যান্সার পাবে। 0 0 কেটে দাও, 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে 9 মিনিটে। 9 মিনিটে খালিটা যে খালি যে নল আছে সে পুরোটা খালি করতে পারবে। তো অ্যান্সার হবে অপশন সি। খুব ইন্টারেস্টিং এবং মজার অঙ্ক, যদি তোমরা অঙ্কটিকে বুঝে থাকো ঠিকঠাক। 3টে স্টেপ খুব ইজিলি করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ পাত্রের 3 গুণ। একটি খালি পি পাত্র দ্বারা 60 বার পূর্ণ হয়। একটি খালি পাত্র, ঠিক আছে, একটি খালি পাত্র পি পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়, তাহলে পি ও কিউ উভয় পাত্র দ্বারা একসাথে কতক্ষণে পূর্ণ হবে? দেখো এখানে তো স্পষ্ট বলা আছে যে পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ এর 3 গুণ, মানে পি আমি ধরে নিলাম 3 লিটারের পাত্র, তাহলে কিউ হচ্ছে 1 লিটারের পাত্র, কিউ 1 লিটারের, 3 গুণ হচ্ছে পি। এবার বলো তো, যদি পি দ্বারা 60 বার লাগে একটা ড্রাম বা একটা খালি পাত্র পূর্ণ করতে, তো 60 বার মানে কত লিটার হবে? 1 বার মানে তো 3 লিটার, তাহলে 60 বার মানে 60 দিয়ে গুণ, 180 লিটারের পাত্র টোটালটা, 180 লিটারের পাত্র। এবার বলেছে এই 180 লিটারের পাত্র যদি পি এবং কিউ উভয় দ্বারা পূর্ণ করা হয় তাহলে কত হবে? দেখো উভয় দ্বারা যদি পূর্ণ করে মোট 4 লিটারের পাত্র হয়ে যাবে। পি আর কিউ মানে মোট 4 লিটারের পাত্র। এই 4 লিটারের পাত্র দ্বারা 180 লিটার পূর্ণ করতে গেলে কতবার লাগবে? 180কে 4 দিয়ে ভাগ করে দাও, মানে 45 বার। তাহলে 45 বারে কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, রকিব দৈনিক 9 ঘন্টা করে বিশ্রাম করে নিয়ে একটি দূরত্ব হেঁটে শেষ করতে 40 দিন সময় লাগে। তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব, দ্বিগুণ পরিমাণ গতিতে এবং দ্বিগুণ পরিমাণ দৈনিক বিশ্রাম নিয়ে অতিক্রম করতে কত সময় লাগবে? এই ধরনের অঙ্কে মোটেও ঘাবড়ানোর কিছু নাই, খুব সহজ এবং সিম্পলি অঙ্ক করতে পারবে, এক লাইনেই উত্তর হয়ে যাবে। কিভাবে করবে? তোমাকে খুঁজে বের করতে হবে চেয়েছে কি, চেয়েছে কত দিন, এই দিনটা খুঁজে বের করতে হবে। কোথাও না কোথাও দেখো দিন দেওয়া আছে, দিন দেখো এখানে দেওয়া আছে 40 দিন, তো আমরা লিখবো 40 ইনটু দিয়ে, এবার কতগুলো সেগমেন্ট আছে, একটা হচ্ছে দূরত্ব, দ্বিগুণ গতি, দ্বিগুণ বিশ্রাম, 3টি সেগমেন্ট আছে, তো 3 দিয়ে 3 বার আমি এভাবে লিখবো। এবার বলো দ্বিগুণ পরিমাণ দূরত্ব, আচ্ছা দূরত্ব যদি দ্বিগুণ হয়ে যায় তো সময় বেশি লাগবে না কম লাগবে? দূরত্ব যদি দ্বিগুণ হয় তো সময়ও দ্বিগুণ লাগবে, মানে 2 গুণ উপরে 1 গুণ নিচে। দ্বিগুণ গতি, আচ্ছা গতি যদি দ্বিগুণ হয় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাই না? গতি দ্বিগুণ করে দিলে সময় কম লাগে, তার মানে 1 গুণ উপরে দ্বিগুণ নিচে, কম লাগবে কমটা উপরে। দ্বিগুণ পরিমাণ বিশ্রাম, আচ্ছা বিশ্রাম যদি দ্বিগুণ নাও তো সময় তোমার বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, তুমি বিশ্রাম নিচ্ছ বেশি, তাহলে পৌঁছাতে দিন বেশি লেগে যাবে, তাহলে বেশিটা উপরে মানে দ্বিগুণটা উপরে 1 ঘন্টা নিচে, বাস এই তো ব্যাপার, আর কিছু না। তো একটা দুই কেটে যাবে, আর মোট 40 2 80 ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। সহজ ছিল কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, অনেকেই অঙ্ক গোলমাল করে ফেলে, কিন্তু গোলমাল করার কিচ্ছু নেই, একটু মন দিয়ে বুঝলেই অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 40 মিটারে পরাজিত করে, অপর একটি 500 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে 5 মিটারে পরাজিত করে, তাহলে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সি কে কততে পরাজিত করবে? অঙ্কটিকে খুব সহজভাবে ভাবো, আমাকে চেয়েছে 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, তাহলে সবগুলোকে 200 করার চেষ্টা করো। দেখো 800 মিটার দৌড় প্রতিযোগিতায় 40-এ পরাজিত করে, 800 কে 200 করো, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 200 মিটার, একেও 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে তোমার 10 মিটার, 10 মিটারে পরাজিত করে। মানে আমি বলতে পারি 200 মিটারের যে দৌড় প্রতিযোগিতা, এটা ধরো 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, তাহলে এ যখন 200তে থাকবে, বি কোথায় থাকবে? বি থাকবে 10 মিটারে পরাজিত করে, 10 কম, তার মানে 190 থাকবে। এ যখন 200 তখন বি 190, এটা 200 মিটার দৌড় প্রতিযোগিতায় 10 মিটারে পরাজিত করে, বুঝতে পারলে? এবার দেখো 500 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে 5 মিটারের, তো 500তে 5, তাহলে 200তে 2, তাহলে যদি 200 মিটারের আরেকটা তুমি নাও, এটা 200 মিটারের ধরো দৌড় প্রতিযোগিতায় বি যখন 200তে থাকবে তখন সি কোথায় থাকবে? সি কে 500তে 5 মিটারে পরাজিত করে, তো 200তে 2 মিটারে পরাজিত করবে, তার মানে 198 থাকবে, ঠিক? তাহলে বি যখন 200 তখন সি হচ্ছে 198, তো বি যখন 190 তখন সি কোথায়?
বাস তখন এটা বের করলেই হয়ে যাবে। মানে এ তো 200 থাকছে, বি 190 আছে, তো বি যখন 190 তখন সি কোথায়, সি কোথায় সেটা বের করবো। দেখো বি যখন 200 তখন সি হচ্ছে 198, বি যখন 200 তখন সি 198, বি যখন 1 তখন সি থাকবে 198 ডিভাইডেড বাই 200। তো বি যখন 190, এখানে বি 190 আছে, এ 200-তে আছে, বি 190 আছে, তো বি যখন 190 তখন কোথায় থাকবে, 190 গুণ হয়ে যাবে। বাস একটা শূন্য কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে তুমি 10 পাচ্ছ, এটা 2 দিয়ে কাটলে 2 9 18, 1 8 2 9 18, 99 আর 19 গুণ করে দাও, তাহলে তোমার হচ্ছে 1900 থেকে 19 কম, তার মানে 1800, 1900 থেকে 19 কম 1881, 1881 হবে এটা। 10 দিয়ে যদি ভাগ করে দাও, নিচে 10 আছে, তার মানে হবে 188.1, এক ঘর দশমিক সরে আসবে, তার মানে তখন সি থাকবে 188.1। তাহলে এ যখন 200 তখন সি হচ্ছে 188.1, তাহলে কতটা হারাচ্ছে, তাহলে 200 থেকে 188.1 বিয়োগ করে দাও, 12 আর 9 বের করলে 11.9, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ 11.9। এটা সম্পূর্ণ আমি ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি, তোমরা যারা ট্রিক্স শিখতে চাও মনে রাখা বাদ দিয়ে, তোমরা ট্রিক্স জানতে চাও, সেখানে দেখবে দৌড় প্রতিযোগিতা লেখা আছে, দৌড় প্রতিযোগিতা সম্পর্ক অঙ্ক বা রেস রিলেটেড ম্যাথস দেখবে পেয়ে যাবে। নেক্সট অঙ্কে যাই। বার্ষিক 16% হারে কোন মূলধনের 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 56 টাকা। চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর গণনা হলে মূলধন নির্ণয় করো। দেখো 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেয়, তাহলে 1 বছরে চেয়েছে মানে 2 বার, এন এর ভ্যালু হবে 2 বার সুদ পাবে। আর আমরা সকলেই জানি যখন 2 বার সুদে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দেয়, তখন আসল বের করার একটা নিয়ম আছে। আসল বের করার নিয়ম হচ্ছে পার্থক্য ইন্টু 100 ডিভাইডেড বাই আর, তার হোল স্কোয়ার। যদি 2 বার সুদ পেয়ে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দেয়, তাহলে আসল বের করার নিয়ম হচ্ছে এটা। এখানে পার্থক্য কত, 56 টাকা, ইন্টু উপরে তো স্কোয়ার আছে 100, তো 2 বার হবে, আর নিচে 16। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ যখন 2 বার সুদ পাবে তখন এটা বার্ষিক, বছরে 16%, বছরে 16% হলে 6 মাসে 8% সুদ পাবে, সুদের হারটা কমে যাবে, 8% হবে, 8 ইন্টু 8, আর এর মান হবে 8। ঠিক আছে, একটা 8 দিয়ে 56 কাটো, 8 7 তে 56, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে আমরা পাবো 25, 2 দিয়ে এটা কেটে দাও 50। একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কিছু করার নেই। 25 7 175, 175 ইন্টু 50, 5 দিয়ে কাটা 5 5 25, শূন্য তো আসবেই, 2 থাকবে, 5 7 35, 37 7, আর 3 থাকবে, 5 1 5 8, 87 50, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো, কিছুক্ষণ বাদে প্রথম নলটি বন্ধ করা হলো। চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হলো, কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়েছে। দেখো এটা মনে রেখো, এটার ক্ষেত্রে খুব শর্টকাটে করা যায়, এটা এ নল, এটা বি নল, আর টি মিনিট সময় লেগেছে। তো যদি প্রথম নল বন্ধ করে, তা প্রথম নল মানে এ দেবে প্রথমে, ইন্টু 1 মাইনাস এই টি বাই বি, বাস এইটুকু করলেই অ্যান্সার পাই। এইটুকু তো তোমাদেরকে শিখতে হবে। আর যদি দ্বিতীয় নল বন্ধ বলতো, তাহলে দ্বিতীয় নলটা প্রথমে হতো বি ইন্টু 1 মাইনাস টি বাই এ। তো এখানে প্রথম নল বন্ধ করতে বলেছে, তো প্রথম নল এই জায়গায় বসিয়ে দাও মান, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। এ মানে হচ্ছে 20 ইন্টু 1 মাইনাস টি মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই বি মানে হচ্ছে 30। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পাবো 20 ইন্টু, এটা 30 লসাগু হবে, 30 থেকে 15 বাদ দিলে 15, 15 সঙ্গে 30 কাটলে 2, আর 20 কে 2 দিয়ে কাটলে 10, তো 10 মিনিট পর। এটাই হচ্ছে অ্যান্সার। এছাড়া এলসিএম মেথড দিয়েও করতে পারো যদি তুমি করতে চাও। এছাড়া এটা যদি মনে রাখতে পারো, খুবই সহজ এবং সিম্পল, আর এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একজন দৌড়বাজ 20 মিটার দৌড়াতে যত সময় নেয়, সেই সময় একটি গাড়ি 50 মিটার যায়। গাড়িটি 1 কিমি দূরত্ব যত সময় অতিক্রম করবে, সেই সময় দৌড়বাজ কত দূরত্ব যাবে। সময় তো একই, সেই সময় বলেছে, তাই না? তো যখন গাড়ি 50, তখন দৌড়বাজ 20। তো গাড়ি যদি 1 যায়, তো দৌড়বাজ যাবে 20/50।
গাড়ি 1 কিলোমিটার যাচ্ছে মানে 1000 মিটার। গাড়ি যদি 1000 মিটার তাহলে দৌড়বাজ কত? এখানে 1000 গুণ হয়ে যাবে। বাস এই 50 দিয়ে 100 কাটলে 2 মানে 20 পাবো। 20 20 400, তাহলে দৌড়বাজ তখন 400 মিটার যাবে, তাই না? 20 গুণ। তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো, সহজ ছিল অঙ্কটি। নেক্সট, এবিসি ত্রিভুজের এবি এবং এসি সমান। অবশ্যই তো একটা ত্রিভুজ এঁকে নাও, সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝতেই পারছি। এটা এ, এটা বি, এটা সি। এই এবি আর এসি এটা সমান। ইএফ, এবি এবং এসির মধ্যবিন্দু। তো এর মধ্যবিন্দু ধরো এটা ই, আর এর মধ্যবিন্দু ধরো এটা হচ্ছে এফ। সমান এডি বিসি এর উপর লম্ব। এডি বিসি এর উপর লম্ব। আচ্ছা, এডি একটা আঁকো, এটা বিসি এর উপর হচ্ছে লম্ব, মানে এটা 90 ডিগ্রি। এখন বলতে হবে এডি 4 সেমি, এডিটা হচ্ছে 4 সেমি। ওকে, ইএফ 3 সেমি, ইএফ যেটা দেওয়া আছে এটা বলা আছে 3 সেমি। এবির মান কত? এই এ এবং বি এর মান কত এটা বলছে। একটা জিনিস মনে রেখো, এটা একটা উপপাদ্য যে এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা যেহেতু মধ্যবিন্দু দুটি, মধ্যবিন্দু ইএফ বিসি এর সমান্তরাল সরলরেখা হবে, আর এটা হবে অর্ধেক। তো এটা যদি তোমার 3 হয় তাহলে বিসি হবে 6। বিসি 6 মানে এটা হবে 3 সেমি, এটা হবে 3 সেমি। এটা উপপাদ্য মুখস্থ করবে, ঠিক আছে? কোনো একটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা যদি অর্ধেক উপরে নেওয়া যাওয়া হয় তাহলে সেটা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? মধ্যবিন্দু অবধি যোগ করলে অর্ধেক হয়ে যায়। তাহলে ইএফ 3 সেমি এটা বলা আছে, তাহলে বিসি হবে 6 সেমি, আর লম্ব সবসময় দুভাগ করে দেয়, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, ঠিক আছে? এবার খেয়াল করো, এই এডি 4 সেমি বলা আছে। দেখো এডি যদি খেয়াল করো তোমরা এইভাবে, বুঝতে পারছো? এডি 4 সেমি বলা আছে এটা, আর এখানে ডি থেকে বি, যেটা ডি থেকে বি কল্পনা করো এটা 3 সেমি বলা আছে। তাহলে এই যে মালটা, এটাই তো এবি, এবি 5 সেমি হবে, এটা তো সবাই জানি আমরা। একটা 4 একটা 3 হলে আর একটা 5 হয়। লম্ব আর ভূমি যদি 3 4 হয় তাহলে অতিভুজ 5 হয়। তাহলে এবি হবে 5, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। খেয়াল করছো, আমি এই পার্টটাকে তুলে নিয়ে গিয়েছি এখানে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি গোলাকার পার্কের ব্যাস 40 মিটার। পার্কের বাহিরের চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার 7 টাকা হিসেবে রাস্তাটি বানাতে কত খরচ হবে? তবে একটা গোলাকার পার্ক যদি হয়, এর ব্যাসার্ধ হচ্ছে 20, কারণ ব্যাস 40 বলা আছে মানে ব্যাসার্ধ 20। এর বাইরে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে এখান থেকে রাস্তার শেষ অবধি 5 মিটার যদি চওড়া হয় তাহলে এই ব্যাসার্ধটা কত হবে? এই ব্যাসার্ধ হবে 25, তাই না? আচ্ছা বলো তো, এই বড়টার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই 25 স্কোয়ার। এটা পুরো বড় বৃত্তটা। এর থেকে যদি ছোট বৃত্তর বাদ দাও তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবে। ছোট বৃত্ত কত হবে? ছোট বৃত্ত পাই আর স্কোয়ার, আর এর মানে এখানে 20, ছোটটা 20। এই দুটো হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তো এই দুটো হচ্ছে ক্ষেত্রফল। পাই মানে পাই কমন নিয়ে নাও, 22/7 এটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? কমন নিয়ে নিলে থাকবে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। আরেক লাইন করছি আমি, তো 22/7 ইন্টু 25 স্কোয়ার মানে হচ্ছে 625, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, বিয়োগ করলে হচ্ছে 225, এটা হবে 225। এবার কি বলেছে? 7 টাকা, এটা হচ্ছে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। 7 টাকা হিসেবে খরচ, 7 দিয়ে গুণ করে দাও, 7 7 কেটে যাবে, 22 আর 225 গুণ করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। কত হবে? 22 5 হচ্ছে 110, শূন্য, তাহলে হাতে 11 থাকবে। 44 আর 11 55 5, তো শেষে 50 একটাতে আছে অপশন সি তে, 49 50, এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি তার মাসিক আয়ের 20% খাবারের জন্য এবং 15% বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করেন। অবশিষ্ট 40% তিনি বিনোদন এবং পরিবহন খাতে এবং 30% চিকিৎসার জন্য ব্যবহার করেন। সমগ্র খরচ পরেও তার কাছে এত টাকা থাকলে তার মাসিক আয় কত? এই অঙ্কটা একটু মুশকিল, যদি বোঝার ফের থাকে। আমি যতদূর বুঝছি আমি অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো, ধরে নাও তার 100%-এর মধ্যে 20% আর 15%, 35% খাবারের জন্য চলে গেল। ধরে নাও 100x তার হচ্ছে টোটাল আয়। এর মধ্যে প্রথমে খাবার এবং পড়াশোনার জন্য 35 চলে গেল, খাবারও এর জন্য 35 চলে গেল, তাহলে অবশিষ্ট থাকে কত? 65।
অবশিষ্টের 40% বিনোদন খাতে। তো অবশিষ্ট 65x এর 40%টা বের করে নাও। 40 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে দশম, আচ্ছা এটা 20 দিয়ে কাটো 2, এটা 20 দিয়ে কাটো 5, 5 দিয়ে এটা কাটলে 13x, তার মানে 26x। এখানে 26x চলে যাচ্ছে। কত গেল টোটাল? 61, থাকে 39। এবং আচ্ছা এখানে টোটাল 70% বের করাটা উচিত ছিল মনে হয়। ঠিক আছে, 65x এর 70% বের করি, মানে এই দুটো আমার মনে হচ্ছে একই সঙ্গেই হয়েছে অবশিষ্টে। তো 70% বের করি। ওকে, 70 ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য কারো, দশমিক আসছে, দশমিক আসছে। 5 দিয়ে কেটে দাও 2, এটা 5 দিয়ে কাটলে 13, 13 7 91, 91কে 2 দিয়ে ভাগ, 91কে 2 দিয়ে ভাগ করলে 45.5 হয়। ঠিক আছে, আমি আপাতত এইভাবেই করার চেষ্টা করি, যদি আমি অঙ্ক ঠিক বুঝতে পারছি। 45.5 আসছে। টোটাল কত গেল? 70, 80, 80.5, তাহলে বাকি থাকে 19.5। ঠিক আছে, এই দুটি হচ্ছে টোটাল তোমার 80.5, তাহলে 19.5 থাকছে। ঠিক আছে, এটা সমান হচ্ছে 87.75। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে এটার নিচে 19.5 চলে আসবে। আর আমাকে বের করতে মাসিক আয় মানে 100x, তো এদিকে 100 গুণ 100x, তাহলে এদিকেও 100 গুণ, বাস। দশমিক তুলে দাও, তোমার একটা শূন্য বাড়বে। থাক, 5 দিয়ে কাটার চেষ্টা করি। 5 দিয়ে কাটলে 5 3 15, থাকছে 4 5 9 45। ওকে, 39 দিয়ে কাটবো। চলো এটাকে ছোট করি, 5 দিয়ে কাটি। 5 1 5 3 37, 5 7 35, 2 27, 5 5 25, 2 27, 5 5 25। ওকে, এত তো হলো। 5 দিয়ে 13 দিয়ে যাচ্ছে, এটা 13 দিয়ে কাটলে 3, এটা 13 দিয়ে কাটার চেষ্টা করি। 13 একে 13, তাকে 4 45, 13 3 39, 39, তাহলে থাকে 6 65, 13 5 65। 3 দিয়ে ওটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো 3 দিয়েও কেটে দাও। 3 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 3 4 12, 1 15, 3 5 15। 45 আর 1000 গুণ করলে হচ্ছে 45,000। তার মানে আমি ঠিকই করেছি, যেহেতু অপশনে আছে আমি দেখতে পাচ্ছি, তার মানে ঠিকই করেছি। তো ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস বলে দেওয়ার, সেটা কি? সেটা হচ্ছে প্রথম যে পার্সেন্টেজটা দেখছো, এটা কিন্তু টোটালের উপর 20% এবং 15%। আর তারপরে যে দুটি পার্সেন্টেজ 40 এবং 30, সেটা অবশিষ্টের ওপর। ঠিক আছে, তো অবশিষ্টের ওপর 70% বের করেছিলাম। অ্যান্সার মিলে যাচ্ছে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। আচ্ছা আরো কোশ্চেন আছে, কোশ্চেনে যাব তার আগে তোমাদেরকে বলি সাজেশন ব্যাচ খুব ইম্পর্টেন্ট। অনেকেই প্লাস 150+ ছেলে ভর্তি হয়ে গিয়েছো। ঠিক আছে, তো যারা ভর্তি হয়েছো তারা প্রথম থেকে খুব ভালো, যারা এখনো ভর্তি হওনি হয়ে যাও। এখানে 1 মাসেই শেষ করা যাবে সেরকমই সিলেবাস তোমাদেরকে দিচ্ছি, যেখানে তুমি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ক্লাস পাচ্ছ। মানে এমন ফালতু অঙ্ক একটাও নেই, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, আর যেগুলো শিখলে তুমি কমন পেতে পারো সেই ধরনের অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হচ্ছে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, রেকর্ডেড থাকছে পরে দেখার জন্য, পিডিএফ থাকে উইথ সলিউশন, উইদাউট সলিউশন পিডিএফ পাবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাচ্ছ, 100% কমন পাবে। তুমি যদি আমার যতটুকু আমি দেবো ততটুকু যদি করতে পারো, সব কমন পেয়ে যাবে, সব টাইপ কমন পেয়ে যাবে। মোট কোর্স ফি হচ্ছে 299 টাকা, একবার দিতে হয়। এই হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করে নিও তাড়াতাড়ি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন বলছে এক ব্যক্তি তার মোট যাত্রাপথের 2/15 অংশ ট্রেনে আর 9/20 অংশ বাসে এবং বাকি 10 কিমি সাইকেল অতিক্রম করে, মোট যাত্রাপথ কত? তো আমাকে টোটাল বের করতে হবে। টোটাল ধরবো কি করে? টোটাল ধরার উপায় হচ্ছে বন্ধুরা, এই যে নিচে 15 আর 20 দেখছো না, নিচে আছে 15 আর 20, 15 20 মানে কত? 300। তো টোটাল তুমি ধরে নাও 300 ইউনিট বা 300 এক্স যা ধরবে। 15 ভাগের মধ্যে 2 ভাগ, এই যে 300 আছে এর 15 ভাগের মধ্যে 2 ভাগটা কত? 15 2 30 20, তার মানে 40। 40 যায় ট্রেনে, ট্রেনে কত যাচ্ছে? 40। ঠিক, তারপর 20 ভাগের মধ্যে 9 ভাগ, 20 ভাগের মধ্যে 9 ভাগ কত? এই যে 300 টোটাল, এর 20 ভাগের 9 ভাগ, 20 দিয়ে কাটলে তোমার 0 0 কাটলে এটা 15 পাবো যত সম্ভব। 15 9 হচ্ছে তোমার 135। 135 কিসে যাচ্ছে? বাসে, বাসে যাচ্ছে 135। ঠিক আছে, তাহলে টোটাল কত গেল? 175। 175 বাসে এবং ট্রেনে গিয়েছে, তাহলে বাকি কত থাকে? বাকি দেখো 300 থেকে 175 বিয়োগ করে দাও, তাহলে 125 থাকে। এই যে 125 ইউনিট থাকে, এটাই বলেছে 10 কিমি।
তাহলে 125 ইউনিট মানে হচ্ছে 10 কিলোমিটার। তাহলে 1 ইউনিট মানে হবে 10/125। তাহলে 300 মানে কত হবে? 300 দিয়ে গুণ, টোটাল পথ পেয়ে যাবে। ঠিক আছে, চলো এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে আমরা 12 পাই, 5 দিয়ে এটা কাটলে 2, তো 12 2 24, এটাই হচ্ছে টোটাল পথ। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাও। এক ব্যক্তি কিছু সংখ্যক ডিম 1 টাকায় 3টি দরে আর সমসংখ্যক ডিম 1 টাকায় 2টি দরে কিনলো। এগুলি প্রতি ডজন কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? আমাকে 1 ডজন কিনতে হবে তার মানে। আচ্ছা, তাহলে এটা 6টি, এটা 6টি কিনবো। 3টির দাম 1 টাকা, তাহলে 6টির দাম কত হবে? 2 টাকা। এটা 2টির দাম 1 টাকা, তাহলে 6টির দাম হবে 3 টাকা, 6টির দাম হবে 3 টাকা। 1 টাকায় 2টি, তো 3 টাকায় 6টি। তাহলে মোট আমি কত পেলাম? 12টি, কত? 5 টাকায়। এবার 1 ডজন বিক্রি করতে হবে বলেছে, মানে 12টি বিক্রি করব, 20% লাভ। তো 5-এর 20% তো 1 হয়, তার মানে 1 টাকা লাভ, 6 টাকায় বিক্রি করতে হবে। 5-এর 20% হচ্ছে 1 টাকা, 1 টাকা লাভ করতে হবে, মানে 6 টাকাতে বিক্রি করতে হবে। সরাসরি অ্যান্সার পাবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। এ বি সি ডি ই 5টি ক্রমান্বয়ে অবস্থিত বিজোড় সংখ্যা। এ এবং সি এর সমষ্টি হচ্ছে 146, ই এর মান কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 5টি সংখ্যা আমি লিখবো, এ বি সি ডি এবং ই। তার সমষ্টি বলা আছে এ এবং সি। এ এর সি এর সমষ্টি যদি এটা হয়, তো গড় কত? দুটির সমষ্টি যদি 146 হয়, গড় হবে 2 দিয়ে ভাগ, তার মানে হবে 73। আর মনে রেখো, যদি পরপর সংখ্যা হয়, গড় হয় মাঝের সংখ্যা। গড় মাঝের সংখ্যা মানে বি মাঝে আছে, এইটা হচ্ছে 73। ঠিক আছে, এইটা হবে 1 কম, তার মানে 2 কম, বিজোড় সংখ্যা তো 71, আর এটা হবে 2 বেশি, তার মানে 75। দেখো 75 আর 71 যোগ করে 146 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর গড় মাঝের সংখ্যাটা হয়, তো এর পরে কত হবে? 77, এর পরে কত হবে? 79। আমাকে ই চেয়েছে, ই হবে 79, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। অরুণ এবং বরুণ বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 3 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 4:5, 3 বছর পর অনুপাত কত হবে? দেখো, এই যে অনুপাতটা দিয়েছে, এটা 3 বছর আগে। 3 বছর আগে, তো এখন বর্তমানে যদি 60 বছর হয়, 3 বছর আগে টোটাল কত ছিল দুজনের? 3 বছর আগে দেখো দুজনেরই 3 বছর কমবে। এর অরুণেরও 3 বছর কমে যাবে 3 বছর আগে, বরুণেরও 3 বছর কমে যাবে, মানে 6 বছর কমে যাবে। তার মানে 3 বছর আগে ছিল 54, এইটা এই অনুপাতে ভাগ করে দাও। 4 5 মানে টোটাল 9 ভাগ, 9 ভাগ হচ্ছে 54, 9 ভাগ 54 হলে 1 ভাগ হবে 6, 1 ভাগ 6 হলে 4 হবে, 4 6 24, আর 5 হবে, 5 6 30, এই হচ্ছে 54 ভাগ। এটা কিন্তু বর্তমান বয়স নয়, এটা 3 বছর আগের বয়স। তাহলে 3 বছর পরের যদি বয়স পেতে চাই, 3 বছর পরে, তাহলে 6 বছর যোগ করতে হবে। এটা বর্তমান বয়স, 3 বছর আগেরটা আছে, 3 বছর পরের যদি বের করতে যাই, টোটাল 6 বছরের গ্যাপ হবে। তো এটা 6 বছর যোগ করে দাও, এ হয়ে যাবে 30, আর এটা 6 বছর যোগ করে দাও, এ হয়ে যাবে 36। তো 30 আর 36 6 দিয়ে কাটলে 5 6 হয়, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। তামা, দস্তা, সীসা ও টিন দ্বারা একটি কাঁসার পাত্রে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2, দস্তা ও সীসা 3:5, সীসা ও টিন 7:8। এত গ্রাম ওজন বিশিষ্ট পাত্রে সীসার পরিমাণ কত? দেখো কি কি আছে, তামা আছে, দস্তা আছে, সীসা আছে, আর টিন আছে। এই তো 4টে জিনিস রয়েছে। তো প্রথমে যে অনুপাত আছে তামা আর দস্তা, তামা আর দস্তা মানে তামা হচ্ছে 1, দস্তা হচ্ছে 2, তো এর পরের গুলোও কিন্তু 2 হবে, পাশেরটাই বসে যায়। এরপরে দস্তা আর সীসা দেওয়া আছে 3 5, দস্তা আর সীসা 3 5, তো 5 এই পাশে বসবে, এই পাশে 3 ফাঁকা আছে, ফাঁকার নিচে 3 3 বসে যাবে। আর সীসা ও টিন দেওয়া আছে 7 8, সীসা 7, এটা 8, তো এর পাশে 7-এর পাশে ফাঁকা আছে, তো 7 বসে যাবে। এগুলো বাস, তুমি এগুলোর গুণ করে দিলেই অনুপাত পেয়ে যাচ্ছ, কাটাকাটি যাচ্ছে না সবগুলো। তো এটা হচ্ছে 21, 7 3 21, আর 2 এটা হচ্ছে 42, 35 আর এটা হবে 70, 8 5 40, 2 এটা হচ্ছে 80। কি বের করতে বলেছে? সীসার পরিমাণ, মানে 70 ভাগটা কত? টোটাল হচ্ছে 150, 150 আর 42, তার মানে 192, 192 আর 21 তোমার হবে 102, 112, 113, এই 213। 213 ভাগের মধ্যে
ফেসা হচ্ছে 70 ভাগ, তাহলে কত না 213 2130 মধ্যে কত, তো এটার সঙ্গে এটা তো 1 দিয়ে মানে 10 দিয়ে কাটা যাচ্ছে সরাসরি, তার মানে 700। একদম সহজ এবং ক্যালকুলেটিভ, অ্যান্সার হবে অপশন সি। সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। একই মূল্যে কমল 15টি গরু এবং 130টি ছাগল ক্রয় করে এবং খগেন 9টি গরু ও 175টি ছাগল ক্রয় করে। একটি গরু একটি ছাগলের অনুপাত কত? খেয়াল করো, মূল্য তো একই, মানে 15টি গরু প্লাস 130টি ছাগল, ছাগল সিএইচ, ঠিক আছে, এটার যা দাম 9টি গরু প্লাস 175টি ছাগল, এ বি দিলে ভালো হতো। 175টি ছাগল, এই দুটি সমান, তাই না? এই দাম দুটি সমান, তো দেব। এবার 9টি গরুকে এদিকে নিয়ে 15 থেকে 9 বিয়োগ করলে 6টি গরু থাকবে, সমান সমান 130 যদি এদিকে নিয়ে এসো বিয়োগ হয়ে যাবে, মানে 45টি ছাগল থাকবে। আমাকে বলেছে গরু অনুপাত ছাগল কত। তো এখানে খেয়াল করো, গরুর সঙ্গে 6 গুণ, এটা নিচে আসবে, আর ছাগলের সঙ্গে 45 গুণ, এটা উপরে থাকবে। 3 দিয়ে কাটা যায় 2, এটা 3 দিয়ে 15, তাহলে 15 অনুপাত 2, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি কাজ 3 জন পুরুষ 5 দিনে আর 4 জন স্ত্রীলোক 6 দিনে বা 5 জন বালক 8 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন বালক ও একজন বালকের কাজের অনুপাত কত? সবার কাজের অনুপাত চেয়েছে। আচ্ছা, আমরা প্রথমে সময়ের অনুপাতটা বের করি। খেয়াল করো, একজন পুরুষের 5 দিন লাগে, এই 3 জনের 5 দিন, তাহলে একজনের লাগবে 3 5 15 দিন, তাই না? 3 জনে যদি 5 দিনে পারে, ওখানে যদি একজন কাজ করে, শুধু একজন, তাহলে 15 দিন লাগবে, ঠিক আছে, 15 দিন। 4 জন পুরুষ 6 দিন, তাহলে 4 জন স্ত্রীলোক 6 দিন, একজনে 6 4 24 দিন লাগবে। আর 5 জন বালক 8 দিন, তো একজন বালক 8 5 40 দিন লাগবে। এটা হচ্ছে দিন, মানে সময়ের অনুপাত। আমাকে বলেছে কাজের অনুপাত। কাজ কি হবে? সময়ের কাজ ব্যস্তানুপাতিক, মানে কি হবে এখানে? অনন্যক হয়ে যাবে। অনন্যক বলতে এটা একের কাজের অনুপাত হবে 1/15, 1/24 আর 1/40, এটা হয়ে যায়, ঠিক আছে, অনন্যক হয়ে যায়। এবার তুমি কাজ করতে পারো, এই 3টির লসাগু গুণ করতে পারো, কিংবা আরেকটা পদ্ধতি রয়েছে, 15 বাদ দিয়ে বাকি দুটি গুণ করো, এটা প্রথম জন হবে, 24 × 40, 24 × 40 এটা প্রথম জন। 24 বাদ দিয়ে বাকি দুটি গুণ করো, তাহলে তুমি দ্বিতীয় জনের পেয়ে যাবে 15 × 40, আর 40 বাদ দিয়ে বাকি দুটি গুণ করে দাও 15 আর 24, এটা তৃতীয় জন পেয়ে যাবে। এটা কি হবে? তুমি সহজে কাটতে পারছো, তাই না? সহজে কাটতে পারছো। 8 দিয়ে কেটে দাও, এটা 8 দিয়ে কাটলে 5, এটা 8 দিয়ে কাটলে 5, এটা 8 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 কেটে যাবে, এটা 5 কেটে যাবে। দেখো, এটা 3 কাটতে পারছো, এটা 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 8, আর যাচ্ছে না। তো এখানে শুধু পড়ে আছে 8, এখানে পড়ে আছে 5, আর এখানটায় পড়ে আছে 3, তো এটাই হবে অনুপাত। 8 5 3, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? সবসময় মনে রেখো, অনন্য ক্ষয় একের নিচে চলে আসবে। নেক্সট। আচ্ছা, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হয়, তাহলে তার ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্যের পরিমাণের বৃদ্ধি 20% হয়, তাহলে প্রস্থের পরিমাণের বৃদ্ধি কত? এই ধরনের অঙ্ক সহজভাবে করবে, এইভাবে করবে। ধরো এইটা হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যও 10, প্রস্থও 10। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটি 10 হতে পারে, হ্যাঁ, এটা বর্গক্ষেত্র বটে। আর বর্গক্ষেত্র মানে সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র, ওকে? তো আয়তক্ষেত্রেরও দৈর্ঘ্য প্রস্থ একই হতে পারে। তাহলে এর ক্ষেত্রফল কত? 100। এখন আর একটা ক্ষেত্র আয়তক্ষেত্র আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 150, কারণ 50% বেড়েছে, দৈর্ঘ্যটা বেড়েছে 20%, মানে দৈর্ঘ্য ছিল 10, দৈর্ঘ্য হয়েছে 12, তাহলে প্রস্থটা কত বেড়েছে? আচ্ছা, প্রস্থ বের করার নিয়ম কি? প্রস্থ বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হয়। তো 50কে 12 দিয়ে ভাগ করে দাও, প্রস্থ পেয়ে যাবে তুমি, ঠিক আছে। 12 1 12 থাকছে তোমার 3 30, 12 2 24, 12 2 24, তাহলে থাকে 6, দশমিক দিলে 5, 12.5 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 12.5। দেখো 10 ছিল 12.5, মানে 2.5 বেড়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 10-এ বেড়েছে 2.5, তাহলে 100-তে কত? 10 দিয়ে 100 কাটলে 10, আড়াইকে 10 দিয়ে গুণ করলে 25 হয়, মানে 25% বেড়েছে। অ্যান্সার হবে অপশন এ। এছাড়া ফর্মুলা ধরেও করতে পারো, ঠিক আছে, আমি ফর্মুলায় করলাম না, নর্মাল নিয়মে করলাম। নেক্সট,
একটি আয়তকার মাঠের পরিসীমা 160 এবং তার দুটি পাশের বাহুর দৈর্ঘ্যের পার্থক্য 48 মিটার। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো কি বলা আছে সেটা ইম্পর্টেন্ট। একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য ধরো এক্স আর প্রস্থ ওয়াই। প্রথম জিনিস যে এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কি হয় জানো? দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে অর্ধেক পরিসীমা। এই বাহুটার এই বাহুটা যোগ করলে পুরো পরিসীমার অর্ধেক হয়, কারণ এইটা অর্ধেক আর বাকি দুটি অর্ধেক। তাহলে এক্স আর ওয়াই মানে দৈর্ঘ্য প্রস্থ মানে অর্ধেক পরিসীমা। অর্ধেক পরিসীমা 80 বলা আছে, দেখো পরিসীমা টোটাল হচ্ছে 160, তাহলে অর্ধেক পরিসীমা হয় 80। আর এক্স ওয়াই এর পার্থক্য বলা আছে 48। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করার নিয়ম হচ্ছে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ। 48 আর 80 যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 128, তাই তো? 128 কে 2 দিয়ে ভাগ মানে 64। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 64। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কি পাবো আমরা? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 80 থেকে 48 বাদ দিলে 32, 32 কে 2 দিয়ে ভাগ, 32 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 16। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 16। ঠিক আছে, 16 আর 64 যোগ করলে 80 হয়, 16 আর 64 বিয়োগ করলে 48 হয়। এই দুটি ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 64 ইন্টু 16, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে? বর্গক্ষেত্রে তো 4টি বাহু সমান, ক্ষেত্রফলকে রুট করলে বাহু হয়। ক্ষেত্রফলকে রুট করে দিলেই বাহু হয়ে যায়। তো 64 রুট করলে 8, 16 রুট করলে 4, তার মানে বাহু হবে 32। বর্গক্ষেত্রের বাহু হবে 32। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোন এক কাজ কিছু লোক 80 দিনে করতে পারে। যদি 5 জন মানুষ কম থাকে তো ওই কাজ করতে 20 দিন বেশি লাগে। তবে কতজন মানুষ কাজ করেছিল? M1 D1 দিয়ে করতে পারো, কিন্তু এর সহজ নিয়ম হচ্ছে 20 দিন বেশি লাগে। তো খেয়াল করো, 80-র সঙ্গে 20 যোগ করে দাও, আর নিচে 20টাই হয়। নতুন দিনটা মানে যতদিন বেশি লাগে বা ওইটাই নিচে হয়ে যায়। ঠিক আছে, এর সঙ্গে যত জন বলবে তত গুণ, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। 5 জন কম তো 5 গুণ করে দাও। উপর হবে 100, নিচে হবে 20 ইন্টু 5। 20-র সঙ্গে 100 কাটলে 5 মানে 25 জন ছিল। তো মনে রেখো x প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, মানে যতদিন লাগবে টোটাল সেটা x, আর যতদিন বেশি লাগে সেটা y, আর যতজন কম সেটা m। বাস এই নিয়ম করলেই অ্যান্সার হয়। যদি মানুষ যোগ দিত, মানুষ বেশি দিত, দিন কম লাগতো, তখন x মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু এম। ঠিক আছে, মানুষ যোগ দিলে তো দিন কম লাগে, আর মানুষ পালিয়ে গেলে দিন বেশি লাগে। তো বেশি বললে উপরে প্লাস, মানুষ দিন কম লাগলে নিচে মাইনাস, উপরে মাইনাস। ওকে, আচ্ছা এখনো যারা সাজেশন ব্যাচে ভর্তি হওনি আর যারা ভাবছো ভর্তি হবো, ভাবনা করার কিছু নেই। 100% তোমাদের উপকারে আসবে এই ব্যাচটা। এই ব্যাচ থেকে তুমি 100% সমস্ত টাইপ কমন পেয়ে যাবে। তো ভাবনা চিন্তা বেশি করো না, যতটুকু আমি দেবো ততটুকু করবে, বাস সমস্ত টাইপ কমন পেয়ে যাবে। এই হচ্ছে আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো। পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। মক টেস্ট দাও, চ্যাপ্টার ধরে ধরে সাজেশন শেখো, সাজেশন নাও, অঙ্কগুলো শেখো, শর্টকাট শেখো। এই সমস্ত কিছু শিখলেই অনায়াসে কিন্তু অঙ্ক ভালো ফল করতে পারবে। আর এটা অনেক বড় একটা সুযোগ। এরপরে কবে আবার নিয়োগ হবে না হবে অনেক ব্যাপার রয়েছে, তো সুযোগটা হাতছাড়া করো না। অঙ্ক শেখো, অঙ্ক শর্টকাট শেখো, অঙ্ক ভালো ফল করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।